ভারতের দার্জিলিং শহরের কুয়াশা ঘেরা এক পাহাড়ি রাস্তা। শীতের কনকনে বাতাস আর পাইন বনের সোদাগন্ধে ঘেরা এই শহরের রাতের নিস্তব্ধতা মাঝে মাঝেই এক অদ্ভুত গা ছমছমে পরিবেশ তৈরি করে। বিলাল নামের এক তরুণ পেশায় একজন গ্রাফিক ডিজাইনার। সে তার কাজের সুবাদে এই পাহাড়ি শহরে এসে স্থায়ী হয়েছিল। ছোটবেলা থেকেই বিলালের ভূত প্রেত বা অতিলৌকিক জগতে কোনো বিশ্বাস ছিল না। তার কাছে এসব ছিল কেবলই মানুষের মন গড়া কিছু গল্প, যা মানুষ একে অপরকে ভয় দেখানোর জন্য বলে থাকে। কিন্তু তার এই অবিশ্বাস চিরতরে এক ভয়াবহ আতঙ্কে পরিণত হয় যখন সে শহরের এক প্রাচীন ধুলে পড়া অ্যান্টিকের দোকান থেকে এক অভিশপ্ত আয়না কিনে তার বাড়িতে নিয়ে আসে। দোকানটি ছিল শহরের একদম শেষ প্রান্তে, যেখানে পর্যটকদের আনাগোনা খুব একটা থাকে না। কাঠের দরজায় মরচে ধরা ঘণ্টা বাজিয়ে ভেতরে ঢুকতেই এক অদ্ভুত স্যাঁতস্যাঁতে গন্ধ বিলালের নাকে এসে লাগে। দোকানের এক অন্ধকার কোণে রাখা ছিল সেই বিশাল প্রাচীন আয়নাটি। আয়নার ফ্রেমটি ছিল গাঢ় মেহগনি কাঠের তৈরি, যার গায়ে অত্যন্ত নিখুঁত এবং অদ্ভুত সব প্রাচীন নকশা খোদাই করা ছিল। আশ্চর্যের বিষয় হলো, দোকানের বাকি সব জিনিসে ধুলোর আস্তরণ থাকলেও ওই আয়নার কাজটি ছিল অস্বাভাবিক রকমের পরিষ্কার এবং চকচকে, যেন সেটি বিলালকে কোনো এক অদৃশ্য জাদু বলে নিজের দিকে আকর্ষণ করছিল। আয়নাটি না কিনে সে যেন কোনোভাবেই ওই দোকান থেকে বের হতে পারছিল না। বৃদ্ধ দোকানদারের ঠোঁটে লেগে থাকা এক অশুভ রহস্যময় হাসি বিলালের মনে এক অজানা অস্বস্তির জন্ম দিলেও সে আয়নাটি কিনে নিজের ফ্ল্যাটে নিয়ে আসে। বিলালের ফ্ল্যাটটি ছিল একটি পুরনো ধাঁচের দোতলায়। আয়নাটি আসার পর থেকেই সে দোতলা সহ পুরো বাড়ির পরিবেশটি কেমন যেন ভারী হতে শুরু করে। বিলাল তার বসার ঘরের কাউচের ঠিক উল্টো দিকের দেয়ালে আয়নাটি ঝুলিয়ে দেয়। প্রথম কয়েকদিন সব কিছু স্বাভাবিকভাবে কাটছিল। আয়নাটি কেবল ঘরের ভেতর একটি সুন্দর অ্যান্টিক ডেকোরেশন পিস হিসেবেই শোভা পাচ্ছিল। কিন্তু বিপত্তি শুরু হয় এক কনকনে শীতের রাতে। বিলাল তখন রান্নাঘরে রাতের খাবার তৈরি করছিল। পুরো বাড়ি নিস্তব্ধ, শুধু বাইরে ঝিরঝিরে বৃষ্টির আওয়াজ। হঠাৎ সে খেয়াল করে বসার ঘরে রাখা ওই আয়নার প্রতিবিম্বের ভেতর দিয়ে একটি গাঢ় কালো ছায়া রান্নাঘরের দরজার দিকে সরে গেল। ছায়াটা ছিল এক মুহূর্তের জন্য, কিন্তু সেটি বিলালের দৃষ্টি এড়াতে পারেনি। সে তৎক্ষণাৎ পেছনে ঘুরে তাকায়, কিন্তু সেখানে কেউ ছিল না। শুধু রান্নাঘরের রেফ্রিজারেটরের দরজাটা সামান্য খোলা অবস্থায় ছিল। বিলাল নিজেকে প্রবোধ দেয় যে হয়তো অতিরিক্ত কাজের চাপে তার মস্তিষ্ক এসব আজে বাজে চিন্তা তৈরি করছে। কিন্তু সেই রাতের পর থেকে ওই ছায়ামূর্তি বারবার বিলালের চোখে পড়তে থাকে। প্রথম দিকে ছায়াটি খুব অস্পষ্ট আর ধোঁয়াটে থাকলেও ধীরে ধীরে সেটি এক স্পষ্ট বিকৃত মানবাকৃতির রূপ ধারণ করতে শুরু করে। একদিন সন্ধ্যায় বিলাল বসার ঘরের কাউচে শুয়ে টিভি দেখছিল। হঠাৎ তার চোখের কোণে আয়নার দিকে নজর পড়তেই তার শির দ্বারা বেয়ে এক শীতল স্রোত নেমে যায়। সে স্পষ্ট দেখতে পায় আয়নার ভেতরের অন্ধকার কোণে এক বিশাল কালো মানবাকৃতির ছায়া দাঁড়িয়ে আছে। ছায়াটির মাথা সামান্য নিচের দিকে ঝোলানো, কিন্তু বিলাল স্পষ্টভাবে অনুভব করতে পারছিল যে ওই অশুভ সত্তাটি একদৃষ্টে তার দিকেই যেন তাকিয়ে আছে। ভয়ে বিলালের বুক হাতুড়ির মতন পিটতে থাকে। সে সিদ্ধান্ত নেয় যে তার এই ভয়ঙ্কর অভিজ্ঞতার কোনো বাস্তব প্রমাণ তার কাছে থাকা প্রয়োজন। পরের দিন রাতে ঘুমাতে যাওয়ার আগে বিলাল তার স্মার্টফোনের ক্যামেরা চালু করে আয়নার দিকে তাক করে সেটি সেট করে রাখে এবং সারা রাত সেটি রেকর্ড হতে দেয়। পরদিন সকালে ঘুম থেকে ওঠে যখন সে ভিডিও ফুটেজটি পরীক্ষা করছিল, তখন তার পায়ের তলার মাটি সরে যায়। ভিডিওটিতে স্পষ্ট দেখা যায় ঘড়ির কাঁটায় যখন রাত ঠিক 2টো বাজে, আয়নার ভেতরে সেই ধোঁয়াটে কালো ছায়ামূর্তিটি ধীরে ধীরে আয়নার ফ্রেম পার হয়ে বিলালের বসার ঘরের মেঝের উপর পা রাখছে এবং এক জায়গায় পাথরের মূর্তির মতো স্থির হয়ে দাঁড়িয়ে আছে। বিলাল আর এক মুহূর্ত দেরি না করে ভিডিওটি তার বন্ধু আলীকে দেখায়। ভিডিওটি দেখে
আলীরও মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে যায়। সে বুঝতে পারে এটি কোনো সাধারণ আলোর বিভ্রম নয়। সে বিলালকে তৎক্ষণাৎ ওই অভিশপ্ত আয়নাটি বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য বলে। কিন্তু বিলাল ইন্টারনেটে হন্টেড মিরর বা অভিশপ্ত আয়না নিয়ে পড়াশোনা শুরু করে এবং সে জানতে পারে যে বহু প্রাচীন সংস্কৃতিকে এই ধরনের আয়নাগুলোকে অন্য জগতের বা অশুভ আত্মাদের পৃথিবীতে প্রবেশের দরজা বা পোর্টাল হিসেবে বিবেচনা করা হয়। যত সে এসব নিয়ে গবেষণা করছিল, তার মনের ভেতরের আতঙ্ক ততই ঘনীভূত হচ্ছিল। একদিন রাতে বিলাল আয়নার সামনে দাঁড়ায় এবং চিৎকার করে প্রশ্ন করে, তুমি কে? তুমি আমার কাছে কি চাও? আয়নাটি বরাবরের মতোই নিশ্চুপ ছিল। সেখানে বিলালের নিজের প্রতিবিম্ব ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না। কিন্তু সেই রাতেই বিলাল এক হাড় হিম করা দুঃস্বপ্ন দেখে। সে স্বপ্নে দেখে ওই কুচকুচে কালো ছায়ামূর্তিটি তার বিছানার একদম শিওরে এসে দাঁড়িয়ে আছে এবং তার দিকেই হাত বাড়াচ্ছে। পরদিন সকালে উঠেই বিলাল একজন অ্যান্টিক ডিলারের সাথে যোগাযোগ করে এবং আয়নাটি চিরতরে তাকে দিয়ে দেয়। ডিলারের ট্রাকটি যখন আয়নাটি নিয়ে রাস্তার মোড় ঘুরে হারিয়ে যায়, তখন বিলালের মনে এক অদ্ভুত স্বস্তি নেমে আসে। কিন্তু তার এই স্বস্তি খুব বেশি দিন স্থায়ী হয়নি। সে বুঝতে পারে বিপদ তাকে ছেড়ে যায়নি। কিছুদিন পরের এক রাতে বিলাল যখন নিজের শোবার ঘরে একা ঘুমাচ্ছিল, তখন হঠাৎ ঘুম ভাঙতেই সে দেখে ঘরের অন্ধকার কোণে সেই একই কালো ছায়ামূর্তিটি দাঁড়িয়ে আছে। আতঙ্কিত বিলাল পরদিনই ওই ফ্ল্যাট ছেড়ে দেয় এবং দার্জিলিং শহরের অন্য প্রান্তে একটি নতুন রৌদ্রোজ্জ্বল ফ্ল্যাটে গিয়ে ওঠে। সে ভেবেছিল জায়গা বদল করলেই হয়তো এই অশুভ ছায়া থেকে সে মুক্তি পাবে। কিন্তু বাড়িতে প্রথম কয়েকদিন সে বেশ শান্তিতেই কাটায়, কিন্তু তার এই শান্তি খুব বেশি দিন স্থায়ী হয় না। একদিন বিলাল নিজের শোবার ঘরে বসে এক মনে ল্যাপটপে কাজ করছিল। চারদিক পিনপতন নীরবতা। হঠাৎ সে তার ঠিক পেছন থেকে এক অদ্ভুত খসখসে শব্দ শুনতে পায়। মনে হচ্ছিল কেউ যেন তার লম্বা নখ দিয়ে পুরনো কাঠের উপর খুব ধীরে ধীরে আঁচড় কাটছে। শব্দটা সরাসরি বিলালের পেটের পেছন দিক থেকে আসছিল। বিলালের শরীরের সমস্ত রক্ত যেন নিমিষেই বরফ হয়ে যায়। সে চরম আতঙ্ক আর অস্বস্তি নিয়ে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায়, কিন্তু পুরো ঘর সম্পূর্ণ ফাঁকা। বিলাল দীর্ঘশ্বাস ফেলে আবার ল্যাপটপের স্ক্রিনে চোখ ফেরাতেই আতঙ্কে তার গলা দিয়ে এক অস্ফুট আর্তনাদ বেরিয়ে আসে। ল্যাপটপের কালো স্ক্রিনের প্রতিবিম্বে সে স্পষ্ট দেখতে পায় ওই ভয়ঙ্কর কালো ছায়ামূর্তিটি ঠিক তার চেয়ারের পেছনেই দাঁড়িয়ে আছে। বিলাল সাথে সাথেই ল্যাপটপটি সজোরে বন্ধ করে দেয় এবং কাঁপতে কাঁপতে ঘরের বাইরে ছুটে আসে। সে বুঝতে পারে ওই অশুভ শক্তি কোনো নির্দিষ্ট আয়না বা বাড়ির সাথে নয়, বরং এটি সরাসরি বিলালের পুরো সত্তা জুড়ে মিলে গেছে। কোনো উপায় না দেখে বিলাল স্থানীয় এক মসজিদের বয়স্ক মৌলভী সাহেবের কাছে ছুটে যায়। মৌলভী সাহেব সব শুনে তাকে জানালো যে ওই অশুভ সত্তাটি হয়তো বিলালের পুরনো জীবনের কোনো ব্যবহৃত জিনিসের সাথে আষ্টে পিষ্টে জড়িয়ে আছে, তাই তাকে আগের ফ্ল্যাটের সমস্ত পুরনো জিনিসপত্র ফেলে পুড়িয়ে দিতে হবে। বিলালের মনে বাঁচার এক নতুন স্বপ্ন জেগে ওঠে। সে তার আগের ফ্ল্যাট থেকে নিয়ে আসা সমস্ত আসবাবপত্র, পুরনো জামাকাপড়, এমনকি নিজের কিছু প্রিয় জিনিসও ডাস্টবিনে ফেলে দেয়। সে ভেবেছিল এবার হয়তো সে মুক্তি পাবে, কিন্তু ছায়াটি তার পিছু ছাড়ে না। এই বাড়িতে বিলালের কাটানো শেষ রাতটি ছিল তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর ও বিভীষিকাময় রাত। সে রাতে বিলাল আবার দুঃস্বপ্ন দেখে, কিন্তু এবার আর ছায়ামূর্তিটি দূরে দাঁড়িয়ে ছিল না। এবার ছায়াটি ধীরে ধীরে বিলালের বিছানার দিকে এগিয়ে আসে। বিলাল দেখতে পায় ওই ছায়ামূর্তির কোনো নির্দিষ্ট মুখ বা অবয়ব নেই। সেখানে কেবলই এক অনন্ত নিকষ অন্ধকার। ছায়াটি সম্পূর্ণ নিঃশব্দে তার শরীরের উপর ঝুঁকে পড়ে। বিলালের মনে হতে থাকে যেন কেউ তার বুকের উপর বিশাল কোনো পাথর চাপিয়ে দিয়েছে। তার শ্বাস বন্ধ হয়ে আসতে শুরু করে। সে নড়তে বা চিৎকার করতে চাইলেও তার শরীর বিন্দুমাত্র সাড়া দিচ্ছিল না। পরদিন সকালে ঘুম ভাঙতেই
বিলাল এক চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে। সে বুঝতে পারে এই অভিশপ্ত শহর, এই পরিচিত পরিবেশ তাকে চিরতরে গ্রাস করে নেবে। সে তার অফিসের বসের সাথে কথা বলে তৎক্ষণাৎ অন্য একটি নতুন শহরে বদলি করে নেয়। সে তার পুরনো জীবনের সমস্ত স্মৃতি, সমস্ত জিনিসপত্র সেই দার্জিলিংয়ের ফ্ল্যাটে ফেলে রাখে, শুধুমাত্র কয়েকটি নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে চিরতরে ওই শহর ত্যাগ করে। আজ বিলাল সম্পূর্ণ এক নতুন শহরে, এক নতুন পরিবেশে বসবাস করছে। দিনের বেলায় কাজের চাপে সে সব কিছু ভুলে থাকার চেষ্টা করে। সে নিজেকে বোঝানোর চেষ্টা করে সে সব কিছু ঠিক হয়ে গেছে। কিন্তু রাতের বেলা যখন পুরো পৃথিবী ঘুমিয়ে পড়ে, ঘরের আলোগুলো নিভিয়ে দেওয়া হয়, তখন বিলাল ঘরের অন্ধকার কোণগুলোর দিকে তাকাতে প্রচণ্ড ভয় পায়। কারণ সে জানে ওই ঘুটঘুটে অন্ধকারের মাঝে আজও সে ছায়ামূর্তিটি দাঁড়িয়ে আছে। ওই আয়না থেকে বেরিয়ে আসা সেই ছায়া এখন বিলালের জীবনের প্রতিটি নিঃশ্বাসের সাথে, প্রতিটি অন্ধকারের সাথে চিরকালের জন্য জুড়ে গেছে, যা থেকে মৃত্যুর আগ পর্যন্ত তার আর কোনো নিস্তার নেই।